নমস্কার। আজ আমরা কথা বলবো গুয়াহাটির সৎসঙ্গ বিহার শ্রী বিগ্রহ মন্দির নিয়ে। এই মন্দিরটার একটা বিশাল ঐতিহাসিক গুরুত্ব আছে, কারণ এটা হলো সৎসঙ্গ জগতের একদম প্রথম মন্দির। হ্যাঁ, একদম বিশ্বের প্রথম। আর সম্প্রতি এই ২০২৪ সালে এই মন্দিরে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলিও উদযাপিত হল। ঠিক। তো আজ আমরা এই মন্দিরটা তৈরির পেছনের সেই লম্বার, সত্যি বলতে গেলে খুব অনুপ্রেরণাদায়ক যে জার্নিটা, সেটার গভীরে যাব। আমাদের হাতে একটা প্রবন্ধ আছে, গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরের জন্মবৃত্তান্ত। সেটার কিছু অংশের ওপর ভিত্তি করেই আজকের আলোচনা। মানে আমরা দেখব কিভাবে এই মন্দিরটা গড়ে উঠল, কিভাবে অসমে সৎসঙ্গের ভাবধারা ছড়িয়ে পড়ল। হ্যাঁ, সেই গল্পটাই তুলে ধরব আমরা। হ্যাঁ, এটা তো একটা লম্বা সফর, প্রায় ৪১ বছরের। ১৯৩৪ সালে অসমে প্রথম যখন দীক্ষা শুরু হচ্ছে, সেখান থেকে ১৯৭৫-এ মন্দির প্রতিষ্ঠা। ৪১ বছর, অনেক সময়। অনেক সময়। এর মধ্যে যে কত মানুষের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস আর কি বলবো, ঐশী কৃপা জড়িয়ে আছে, তা বলে শেষ করা যাবে না। দেখব আমরা কিভাবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই বিরাট কাজটা শেষ হলো। তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। অসমে এই ভাবধারাটা এলো কিভাবে? আমি যা পড়ছিলাম তাতে দেখলাম শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী প্রথম চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক সেভাবে শুরু হয়নি তখন। হ্যাঁ, প্রথম চেষ্টা ওনারই ছিল, কিন্তু আসল শুরুটা যেটা থেকে বিস্তার লাভ করল, সেটা ধরা হয় শ্রদ্ধেয় চক্রপাণি দাসের হাত ধরে। উনি ১৯৩৪ সাল নাগাদ কলকাতাতে পড়াশোনা করার সময় পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যান আর দীক্ষা নেন। ও আচ্ছা, দীক্ষা মানে তো এই ভাবধারায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়া। একদম। তিনিই ছিলেন অসমের প্রথম দীক্ষিত ব্যক্তি। তারপর ধরুন ১৯৩৭ সালে ডিব্রুগড়ে শ্রী সচ্চিদানন্দ গোস্বামী হরিগোসাই নামে যিনি পরিচিত, তিনি শ্রীমতীলাল শীল আর শ্রী হিরণময় শীলকে দীক্ষা দেন। কিন্তু আসল যে গতিটা এলো প্রচার কাজের, সেটা ১৯৩৯ সালে। ১৯৩৯? সে বছর কি বিশেষ কিছু হয়েছিল? হ্যাঁ, সে বছর স্ত্রী চক্রপাণি দাস প্রতিঋত্বিকের পাঞ্জা পান। এই পাঞ্জা পাওয়াটা একটা গুরু দায়িত্ব পাওয়ার মতো। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা প্রচারের জন্য একটা আনুষ্ঠানিক অনুমতি আর ক্ষমতা লাভ করা। আচ্ছা, উনি অথরাইজড হলেন প্রচারের জন্য। ঠিক। এই ক্ষমতা পেয়ে উনি যখন অসমে এলেন, তখন থেকেই একটা অর্গানাইজড ওয়েতে প্রচার কাজ শুরু হলো। তখনই শ্রী রবীন্দ্রনাথ রায়, শ্রী দীনানাথ শর্মা, শ্রী সত্য শর্মা, শ্রী প্রিয় শর্মা, শ্রী হরেশ্বর চৌধুরী, এরকমেরও অনেকে দীক্ষা নিলেন। এনারাই তাহলে পরে গুয়াহাটি সৎসঙ্গের স্তম্ভ হয়ে উঠেছিলেন? একদম। এদের ভূমিকা অপরিসীম, কিন্তু কাজটা শুরুতে মোটেও সহজ ছিল না, জানেন। সেটাই ভাবছিলাম, বিশেষ করে অসমে, যেখানে মহাপুরুষ শঙ্করদেবের প্রভাব এত গভীর, সেখানে একটা নতুন ভাবধারা। ঠিক। অনেক সামাজিক বাধা ছিল, কিন্তু চক্রপাণি দাসের ছিল অসাধারণ কথা বলার ক্ষমতা, বাগ্মিতা। আর রবীন্দ্রনাথ রায়ের ব্যবহার ছিল খুব মিষ্টি। দীনানাথ শর্মা আবার খুব সহজ করে এই ভাবধারাটা বোঝাতে পারতেন। আচ্ছা। এই গুণগুলো ধীরে ধীরে মানুষের মন জয় করতে লাগল। ওরা নিয়মিত নাম ধ্যান করতেন, সৎসঙ্গ সভা করতেন, মানুষ আসত, শুনত, জানত। শুধু সাধারণ মানুষই কি? আমি পড়ছিলাম যে কিছু প্রভাবশালী ব্যক্তিও নাকি আকৃষ্ট হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন, তখনকার বিশিষ্ট রাজনীতিবিদ, পরে যিনি মুখ্যমন্ত্রীও হয়েছিলেন, শ্রী রোহিণী চৌধুরী, উনি তো পাবনা আশ্রমে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। ও। আরেকজন ভাবী মুখ্যমন্ত্রী শ্রী গোপীনাথ বরদলৈও শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে খুব মুগ্ধ হয়েছিলেন। এই ঘটনাগুলোও তো একটা প্রভাব ফেলে, তাই না? নিশ্চয়ই। এত মানুষ যখন আসছেন, যুক্ত হচ্ছেন, তখন তো একটা স্থায়ী জায়গার প্রয়োজনও খুব বেড়ে গেছিল নিশ্চয়ই। একদম। একসাথে বসার জন্য, কাজ করার জন্য একটা কেন্দ্র তো লাগবেই। সেই খোঁজেই ছিলেন ওরা। আর সেই সূত্রে ১৯৪৪ সালে শ্রী বিষ্ণুরাম মেধি, ইনিও পরে মুখ্যমন্ত্রী হন। আরেকজন মুখ্যমন্ত্রী? বাহ। হ্যাঁ, উনি শ্রদ্ধেয় চক্রপাণি দাসের কাজে আর আদর্শে খুব প্রভাবিত হয়েছিলেন। উনি ১০০ বিঘা জমি দান করেন সৎসঙ্গের কাজের জন্য। ১০০ বিঘা? বিশাল ব্যাপার তো। বিশাল তো বটেই, কিন্তু মুশকিল হল, জমিটা ছিল ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা একটা চরে। ওহ, নদীর চরে। সেখানে কিছু গড়া তো খুব কঠিন। ভীষণ কঠিন। জল, বন্যা, ভাঙন, কত সমস্যা।
কিন্তু কর্মীরা দমে যাননি। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে চক্রপাণিদা, দীনানাথ শর্মা, রবীন্দ্রনাথ রায় এদের সবার চেষ্টায় সেই চরের মাটির উন্নতি করে সেখানে একটা ছোট সৎসঙ্গ কেন্দ্র কোনো মতে গড়ে তোলা হলো। কাজও শুরু হলো সেখান থেকে। কিন্তু এই ভালো সময়ের পরেই তো একটা বড় ধাক্কা এলো, ১৯৪৬ সাল, দেশভাগ। হ্যাঁ, সেই সময়টা শুধু ভারতের ইতিহাসে না, সৎসঙ্গের ইতিহাসও একটা বিরাট বাঁকবদল। দেশভাগের সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর ১৯৪৬ শ্রী শ্রী ঠাকুর তার জন্মভূমি পাবনা চিরদিনের মতো ছেড়ে দিলেন। ২ সেপ্টেম্বর উনি বিহারের দেওঘরে পৌঁছালেন। সেখানে তখন শ্রী শ্রী বড়দা, মানে শ্রী শ্রী ঠাকুরের বড় ছেলে, যিনি পরে আচার্য হন, তার নেতৃত্বে নতুন করে আশ্রম গড়ার কাজ শুরু হলো। এদিকে গুয়াহাটির কর্মীরাও কাজ চালিয়ে যাচ্ছিলেন, দেওঘরে যাচ্ছিলেন, আসছিলেন, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ নিচ্ছিলেন, শ্রী শ্রী বড়দার থেকেও সাংগঠনিক পরামর্শ নিচ্ছিলেন। কিন্তু এর পরই এলো সেই প্রাকৃতিক বিপর্যয়টা। ১৯৫০ সালে সেই বন্যা আর ভূমিকম্পের কথা বলছেন। হ্যাঁ, সেই প্রলয়ঙ্করী বন্যা আর ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথই পাল্টে গেল। আর নদীর সেই মারাত্মক ভাঙনে চোরের ওই ১০০ বিঘা জমি আর অত কষ্টে গড়া কেন্দ্রটা পুরোটা নদীগর্ভে চলে গেল। সর্বনাশ! পুরোটা? পুরোটা। চোখের সামনে সব শেষ। অসমের সৎসঙ্গী কর্মীদের জন্য এটা যে কি বিরাট আঘাত ছিল, তা মানে ভাষায় প্রকাশ করা কঠিন। এত দিনের স্বপ্ন, এত পরিশ্রম সব জলে গেল। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। এত বড় একটা ক্ষতি, এর থেকে উঠে দাঁড়ানো তো প্রায় অসম্ভব মনে হয়। কিভাবে সামলালেন তারা? অসম্ভব মনে হলেও তারা কিন্তু হুতোদ্যম হননি। সৎসঙ্গের মূল কথাই তো হল এগিয়ে চলা, চরৈবতী। তারা আবার একটা ভাড়াবাড়ি খুঁজে নিলেন, অস্থায়ী কেন্দ্র আবার চালু হল। বাহ! আর এই সময়েই কিন্তু আরও কিছু নতুন, খুব উদ্যমী কর্মী এসে যোগ দিলেন, যেমন শ্রী কন্দর্পনারায়ণ স্বামী, শ্রী অজিত ধর, শ্রী যোগেন ভিওয়া, শ্রী শুভ্রাংশু মিশ্রা, কুমুদ্দা মানে শ্রী যতীন্দ্রমোহন দেব, আরও অনেকে। নতুন প্রজন্মের আগমন হল। হ্যাঁ, এদের অনেকেরই তখন নিজেদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু কাজের প্রতি নিষ্ঠা ছিল প্রশ্নাতীত। আর এই পর্যায়ে এসে একটা নিজস্ব স্থায়ী জায়গার অভাবটা আরও বেশি করে বোধ হতে লাগল। আর তখনই কি এখনকার যে মন্দির, সেই জায়গার খোঁজ শুরু হলো? ভাঙ্গাগড়ের সেই জমিটা? একদম। গুয়াহাটির শরণিয়া পাহাড়ের নিচে ভাঙ্গাগড় এলাকায় শিলং রোডের পাশে একটা জলা জায়গা পাওয়া গেল। আসলে ওটা কচুরিপানায় ভর্তি একটা ডোবা মতো ছিল। ডোবা? সেই জায়গাটা কিনলেন? হ্যাঁ, কিন্তু সেটার দাম জোগাড় করাও ছিল বিরাট চ্যালেঞ্জ। টাকা জমা দেওয়ার শেষ তারিখ প্রায় এসে গেছে, তখনও বেশ কিছু টাকা বাকি। তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। এগিয়ে এলেন শ্রী অজিত ধর মহাশয়ের বাবা, একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষক, অতি সাধারণ একজন মানুষ। কি করলেন তিনি? তিনি তার সারা জীবনের সঞ্চয়, তার প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটা ছেলের হাতে তুলে দিলেন। বললেন, পরম পিতার কাজে লাগাও। ভাবা যায়? নিজের শেষ সম্বলটুকু। হ্যাঁ, একবার ভাবুন, একজন অবসরপ্রাপ্ত মানুষ, যার ছেলেও তখন সবে কাজ শুরু করেছেন হয়তো, তিনি তার শেষ আশ্রয়টুকু দিয়ে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের আদর্শের প্রতি কি গভীর বিশ্বাস থাকলে এটা সম্ভব। সত্যি অবিশ্বাস্য ত্যাগ। এই মহান ত্যাগের ফলেই ১৯৫৭ সালে এই ভাঙাগড়ের জমিটা কেনা সম্ভব হলো। এটা শুধু ত্যাগের গল্প নয়, এটা দেখায় যে আদর্শের টান কতটা শক্তিশালী হতে পারে। একদম। আচ্ছা, জমি তো হলো, এরপর নিশ্চয় মন্দির নির্মাণ আর তার জন্য কর্মী তৈরির প্রস্তুতি। ওই অশোক আশ্রমের কথা শুনেছিলাম। হ্যাঁ, অশোক আশ্রমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। শ্রী দীনানাথ শর্মা, শ্রী রবীন্দ্রনাথ রায় সহ অসমের প্রথম দিককার অনেক কর্মী শ্রী শ্রী বরদার কাছে সরাসরি ট্রেনিং পেয়েছিলেন এই অশোক আশ্রমে। এটা প্রথমে একটা ভাড়া বাড়ি ছিল, পরে নিজস্ব জায়গায় যায়। এটা কি একটা ট্রেনিং সেন্টারের মতো ছিল? কার্যত তাই। শ্রী শ্রী বরদা নিজে সেখানে থেকে কর্মীদের হাতে কলমে শেখাতেন কিভাবে নামধান করতে হবে, কিভাবে মানুষের কাছে ঠাকুরের কথা বলতে হবে, জমিজমা সংক্রান্ত কাজ কিভাবে করতে হবে, আর সবচেয়ে জরুরি হল নিয়মানুবর্তিতা, আনুগত্য আর মানুষের সাথে ব্যবহার। শ্রী শ্রী বরদার সরাসরি তত্ত্বাবধানে? হ্যাঁ, কর্মীরা বলতেন উনি নাকি পরশ পাথর। ওর ছোঁয়ায় সাধারণ মানুষও অসাধারণ কর্মী হয়ে উঠত। বাইরে থেকে হয়তো কঠোর মনে হতো, কিন্তু ভেতরটা ছিল নারকোলের মতো নরম। বাহ!
তাহলে জমি হলো, কর্মী তৈরি হলেন, এরপর মন্দির। কিন্তু তার আগে শ্রী শ্রী ঠাকুরের একটা স্মৃতিচিহ্ন নিয়ে একটা বিশেষ ঘটনা ঘটেছিল, তাই না? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৫৯ সালের ২রা নভেম্বর দেওঘর আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। তারপর শ্রী শ্রী বরদা হাত ধুতে যাবেন, তখন শ্রী দীনানাথ শর্মা জল নিয়ে এসেছেন। শ্রী শ্রী বরদা হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের বুকের একটা লোম ওনার হাতে তুলে দিলেন। ঠাকুরের লোম? হ্যাঁ, আর নির্দেশ দিলেন একটা রূপোর কৌটোর মধ্যে সোনার কৌটো রাখতে হবে। সেই সোনার কৌটোর ভেতরে গোলাপি তুলোর ওপর সাদা সুতো দিয়ে লোমটা বেঁধে খুব যত্ন করে রাখতে হবে। এটা তো একটা বিরাট পাওয়া। এই কাজটা করতেও তো নিশ্চয়ই অনেকে সাহায্য করেছিলেন। অবশ্যই। এই কৌটো বানানোর টাকা জোগাড় করতে শ্রী সাধুচরণ সাহা, শ্রী মহেন্দ্র দত্ত, শ্রী মনোরঞ্জন দাস, শ্রী ধীরেন পুরকায়স্থ, শ্রী উমাকান্ত কাকতি আরও অনেকে এগিয়ে এসেছিলেন। তখন ১৪১ টাকা উঠেছিল মোট। সেই টাকায় প্রথমে রূপোর কৌটো, পরে গুয়াহাটিতে সোনার কৌটো বানিয়ে নির্দেশ মতো সংরক্ষণ করা হয়। একটা কথা, শ্রী শ্রী ঠাকুর নিজে কি এরকম কিছু দিয়েছিলেন মন্দির বা প্রচারের জন্য? না, সূত্র যা বলছে, শ্রী শ্রী ঠাকুর নিজে কখনো আত্মপ্রচার বা মন্দির তৈরির জন্য এরকম কোনো স্মৃতিচিহ্ন দেননি। এটা ছিল শ্রী শ্রী বরদার নিজস্ব ভাবনা, নিজস্ব উদ্যোগ। উনি হয়তো বুঝেছিলেন ভক্তদের কাছে এর একটা আলাদা মূল্য থাকবে। বুঝলাম। এই অমূল্য জিনিসটা গুয়াহাটি মন্দিরের সঙ্গে কিভাবে যুক্ত হল? ১৯৬০ সালের এপ্রিল মাসে শ্রী দীনানাথ শর্মা যখন গুয়াহাটি আসছিলেন, তখন উনি শ্রী শ্রী বরদার কাছে অনুমতি চাইলেন যে এই পবিত্র চিহ্নটাকে গুয়াহাটির নির্মীয়মান মন্দিরের জন্য নিয়ে যেতে পারেন। শ্রী শ্রী বরদা খুব খুশি হয়ে অনুমতি দিলেন। আচ্ছা। গুয়াহাটি এসে উনি শ্রী অমূল্য মালাকার নামে একজন শ্যাকরাকে দিয়ে সোনার কৌটোটা তৈরি করালেন। তারপর যখন দেওঘরে ফিরলেন, তখন মন্দিরের কাজ যিনি দেখছিলেন, মানে শ্রী কন্দর্প নারায়ণ স্বামী, তার হাতে খুব যত্ন করে এটা তুলে দেন। তারপর? পরে শ্রী কন্দর্প নারায়ণ স্বামী যখন দেওঘরে চলে যান, তখন উনি এর দায়িত্ব দিয়ে যান শ্রী রবীন্দ্রনাথ রায়কে। রবীন্দ্রনাথ রায়ের প্রয়াণের আগে পর্যন্ত ওর কাছেই এটা খুব যত্নে ছিল। এরপর তাহলে মন্দিরের মূল কাজ শুরু হলো, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন। হ্যাঁ, শ্রী শ্রী বরদার নির্দেশে একটা শুভ দিন দেখে শ্রদ্ধেয় চক্রপাণি দাস মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্দিরের একটা নকশা দরকার ছিল, তো শ্রী শারদা পাল মহাশয় একটা স্কেচ করে দেন। ডিজাইনটাকে ফাইনাল করলেন শ্রী শ্রী বরদা নিজে। উনি বেশ কয়েকবার স্কেচটা দেখেন, কিছু পরিবর্তন করেন, তারপর ফাইনাল করেন। প্রথমে কাজটা শুরু করেছিলেন শ্রী যোগেন্দ্রনাথ ভিওয়া, কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা অ্যাক্সিডেন্ট হয়। ও, উনি ঠিক ছিলেন তো? হ্যাঁ, প্রাণে বেঁচে যান ঠাকুরের কৃপায়, কিন্তু খুব গুরুতর আঘাত পান, তাই কাজটা আর শেষ করতে পারেননি। অবশেষে এই কঠিন কাজটা সম্পন্ন করার দায়িত্ব পান শ্রী রোষেশ্বর খনিকর। উনি ছিলেন শ্রী শ্রীদাদার খুব স্নেহভাজন আর নিষ্ঠাবান কর্মী। শ্রী শ্রী দাদা মানে শ্রী শ্রী ঠাকুরের দ্বিতীয় পুত্র। ওন কথা তো খুব শোনা যায় অসমের সৎসঙ্গ প্রসারের প্রসঙ্গে। হ্যাঁ, ৬০-এর দশককে তো অসমের সৎসঙ্গ প্রসারের স্বর্ণযুগই বলা হয়, আর এর পেছনে শ্রী শ্রী দাদার ভূমিকা বিশাল। ওন আসার পর একটা নতুন জোয়ার এসেছিল, বিশেষ করে নতুন প্রজন্মের কর্মীদের মধ্যে। তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষিত মানুষ সৎসঙ্গে আসছিলেন। উনি কি শুধু আধ্যাত্মিক দিকেই জোর দিয়েছিলেন? না না, উনি অসমীয়া আর বাঙালি সম্প্রদায়ের মধ্যে একটা দারুণ মেলবন্ধন ঘটিয়েছিলেন। তখনকার ভাষা আন্দোলনের পরিস্থিতিতে এটা খুব দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানেন? কি? ওই যে ভাঙা ঘরের জলা জায়গাটা, ওটা ভরাট করে মন্দির তৈরির উপযুক্ত করা, সেটা তো বিরাট কঠিন কাজ ছিল। শ্রী শ্রী দাদা নিজে কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কেটেছিলেন। নিজে মাটি কেটেছিলেন? হ্যাঁ, দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। উনি আলোচনা করতেন, গান গাইতেন, একেবারে ব্যক্তিগত স্তরে মিশে গিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করতেন, শেখাতেন পরমপিতার কাজকে নিজের কাজ বলে মনে করতে। অসাধারণ নেতৃত্ব। কিন্তু এই এগিয়ে চলার মধ্যেই তো সেই দুঃখের খবরটা এলো। ১৯৬৯ সাল, শ্রী শ্রী ঠাকুরের প্রয়াণ। হ্যাঁ, সেটা ছিল এক অপূরণীয় ক্ষতি। একটা বিরাট শূন্যতা তৈরি হল। শ্রী শ্রী দাদা তখন গুয়াহাটিতেই ছিলেন। খবর পেয়েই সঙ্গে সঙ্গে দেওঘরে চলে যান। তারপর? পরে যখন শ্রী শ্রী ঠাকুরের পবিত্র চিতাভস্ম ভারতের বিভিন্ন পবিত্র নদীতে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত হল, তখন গুয়াহাটির ব্রহ্মপুত্র নদেও বিসর্জন দেওয়া হয়। সেই পুরো আয়োজনটা শ্রী শ্রী দাদা নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন। সেটা নিশ্চয়ই খুব বড় আয়োজন ছিল। বিশাল।
কিন্তু এতটুকু বিশৃঙ্খলা ছিল না। কিভাবে শোভাযাত্রা বেরোবে, ট্রাক সাজানো হবে, স্টিমার সাজানো হবে, সবকিছুর পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা ছিল। হাজার হাজার মানুষ, সবার মুখে বন্দে পুরুষোত্তমম, কিন্তু আশ্চর্য রকম শান্ত, শৃঙ্খলাপরায়ণ। গুয়াহাটির মানুষ দেখেছিল সেদিন কিভাবে সংযমের সাথে গভীর শ্রদ্ধা জানানো যায়। এটা সৎসঙ্গের ডিসিপ্লিনের একটা বড় উদাহরণ। একদম। শ্রী শ্রী ঠাকুরের চলে যাওয়ার পর কর্মীরা তো স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছিলেন। তাদের মনোবল ফেরাতে শ্রী শ্রী বরদার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। উনি তো তখন আচার্য। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর তো উঁকেই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই গভীর শোকের মধ্যেই শ্রী শ্রী বরদা ১৯৬৯ সালে গরমকালে একবার আর শীতকালে শ্রী শ্রী মাকে নিয়ে গুয়াহাটি এলেন। ১৯৭০ সালেও আবার আসেন। শ্রী শ্রী বর্মা মানে শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী। হ্যাঁ, জগজ্জননী। শ্রী শ্রী বরদার এই বারবার আসা, অনুপস্থিতি, সান্ত্বনা, নির্দেশনা, এগুলো কর্মীদের মধ্যে আবার নতুন করে শক্তি এনে দিয়েছিল। মন্দিরের যে কাজগুলো বাকি ছিল সেগুলো দ্রুত এগোতে লাগল। তবে এরই মধ্যে আরও দুঃখের ঘটনা ঘটে। ১৯৭১ সালে শ্রী শ্রী বর্মা প্রয়াত হলেন, আর ১৯৭২-এ ওড়িশার ভদ্রকের কাছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় মারা গেলেন। রবীন্দ্রনাথ রায়, যিনি একদম প্রথম থেকে ছিলেন। হ্যাঁ, অসম সৎসঙ্গের একজন স্তম্ভ ছিলেন উনি। এটা বিরাট ক্ষতি ছিল। কিন্তু শ্রী শ্রী দাদা এই কঠিন সময়েও খুব ধৈর্য ধরে স্নেহের সাথে সবাইকে আগলে রেখেছিলেন। মন্দিরের কাজও যাতে এগিয়ে চলে সেদিকেও নজর রেখেছিলেন। মন্দিরের কাজ তো এগোচ্ছিল, কিন্তু আসল প্রাণ মানে শ্রীবিগ্রহ সেটা কবে এলো? শ্রীবিগ্রহ এলো ১৯৭৪ সালের সরস্বতী পুজোর দিন। শ্রী শ্রী ঠাকুরের প্রথম শ্বেতমর্মরের মূর্তি, সুখাসনে বসে থাকা অপূর্ব সে মূর্তি। কে বানিয়েছিলেন এটা? কলকাতার খুব বিখ্যাত শিল্পী শ্রী ঋষিকেশ দাশগুপ্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? কি? উনি যখন মূর্তিটা বানান তখন উনি দীক্ষিত ছিলেন না। শ্রী শ্রী বড়দার কাছে উনি শ্রী শ্রী ঠাকুরের চেহারার খুব ডিটেলড বর্ণনা শুনেছিলেন। শুধু সেই বর্ণনা শুনেই উনি ওই অসাধারণ মূর্তিটা গড়ে ফেলেন। বলেন কি, শুধু শুনে? হ্যাঁ, এটাকে অনেকে ঠাকুরের একটা লীলা বা কৃপা বলেই মনে করেন। সত্যি আশ্চর্য। আর এরপর এলো সেই ফাইনাল দিনটা, ১৯৭৫ সালের ১৪ ফেব্রুয়ারি, যেদিন বিশ্বের প্রথম সৎসঙ্গ মন্দির আর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হল। সেই দিনটার কথা একটু বিস্তারিতভাবে জানতে চাই। হ্যাঁ, সেই মাহেন্দ্রক্ষণ। শুধু অসম না, সারা বিশ্বের সৎসঙ্গীরা অপেক্ষা করছিলেন এই দিনটার জন্য। তার কিছুদিন আগে শ্রী শ্রী বড়দা দেওঘর থেকে রওনা হলেন, সঙ্গে ঠাকুর পরিবারের অনেকে, পূজনীয়া মা, পূজনীয়া রাঙামা, পূজনীয়া বড়দি, আরও অনেকে, আর আশ্রমের কর্মীরাও ছিলেন। শ্রী শ্রী দাদা তখন কোথায়? উনি সপরিবার অসমেই ছিলেন। ওর সরাসরি তত্ত্বাবধানেই মন্দির, চারপাশের এলাকা ফুল দিয়ে, আলো দিয়ে, মঙ্গল ঘট দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল। উৎসবের পরিবেশ। উদ্বোধনের আগের রাতে নাকি একটা শাল নিয়ে সুন্দর গল্প আছে। হ্যাঁ হ্যাঁ, আগের রাতে শ্রী শ্রী বড়দা হঠাৎ শ্রী শ্রী দাদাকে বললেন, বেশ ঠান্ডা পড়েছে, ঠাকুরের গায়ে দেওয়ার জন্য একটা সাদা পশমের শাল হলে ভালো হয়। তখন অনেক রাত, দোকানপাট প্রায় সব বন্ধ। তারপর পাওয়া গেল? শ্রী শ্রী দাদা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। অনেক খুঁজে পেতে একটা দোকান পাওয়া গেল। নতুন মাল আসায় শাটার একটু খোলা ছিল। আর কি আশ্চর্য দেখুন, সেখানেই একটাই সাদা পশমের শাল পাওয়া গেল। একটাই? হ্যাঁ, শ্রী শ্রী দাদা যখন সেটা নিয়ে ফিরলেন রাত প্রায় ৩:৩০। এই ঘটনাটা ছোট, কিন্তু এটা শ্রী শ্রী দাদার কাজের প্রতি তৎপরতা আর শ্রী শ্রী বড়দার ইচ্ছা পূরণের প্রতি ওর নিষ্ঠাটা দেখিয়ে দেয়। অসাধারণ। উদ্বোধনের সকালটা কেমন ছিল? ভোরের আলো ফুটতেই মন্দির চত্বর বন্দে পুরুষোত্তমম ধ্বনিতে কেঁপে উঠল। শঙ্খধ্বনি, মায়েদের উলুধ্বনি, একটা স্বর্গীয় পরিবেশ। শ্রী শ্রী বড়দান নিজে শ্রীবিগ্রহের আবরণ সরালেন, তারপর পরম পিতার চরণে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, একেবারে আবেগে ভেসে গিয়ে। উফ! সেই দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার মানুষের চোখে জল। সবাই যেন একটা ইতিহাসের সাক্ষী হলেন। এরপর প্রার্থনা হল। শ্রী শ্রী বড়দা বৈদিক মন্ত্র পড়ে নিয়ম মেনে পুজো করলেন, আর নির্দেশ দিলেন সেদিন থেকেই মন্দিরে রোজ ৪ বেলা ভোগ দিতে হবে। ৪ বেলা ভোগ? হ্যাঁ, তার দায়িত্ব দেওয়া হল শ্রী প্রিয়নাথ দেব শর্মা, শ্রী গিরিন শর্মা আর শ্রী হরেশ্বর চৌধুরীকে। উদ্বোধনের পর শ্রী শ্রী বড়দা নাকি খুব আবেগপ্রবণ হয়ে কিছু বলেছিলেন। হ্যাঁ, পরদিন একটা অনুষ্ঠানে খুব ভাবগম্ভীর পরিবেশ ছিল। ওর চোখে জল ছিল। উনি বললেন, আমি খুব
বাস্তববাদী লোক। বাস্তব জানা তা বলি না, তবে আমি আমার ইন্দ্রিয় দিয়ে বোধ করলাম যে সে মানে প্রয়াত রবীন্দ্রনাথ রায় আমার পাশেই আছে। যেমন করে আমি প্রণাম করলাম, সেও ঠিক তেমন করে প্রণাম করল। রবীন আমার ঠাকুরের কাছেই আছে। ঠাকুর যখন আবার আসবেন, রবীনও আবার আসবে। কি গভীর অনুভূতি! হ্যাঁ, উনি মন্দির তৈরির সঙ্গে যুক্ত সবার মঙ্গল কামনা করলেন। কথার ফাঁকে শ্রী শ্রী দাদার কথাও বললেন লোকে তোকে ভালোবাসে, তাছাড়া ও পরিশ্রম করে। মাটি কাটা থেকে সব কাজ নিজে হাতে করেছে। মানে শ্রী শ্রী দাদার কাজে যে উনি খুব খুশি ছিলেন সেটা বোঝা যাচ্ছিল। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ১৭৭৫ সালে ১৪ই ফেব্রুয়ারি কিন্তু শুধু শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহটাই প্রতিষ্ঠা হয়েছিল। ও আচ্ছা। পরে শ্রী শ্রী বর্দার নির্দেশে আর শ্রী শ্রী দাদার তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় একে একে শ্রী শ্রী বড়মার মাতৃমন্দির, শ্রী শ্রী বর্দার নিজর মন্দির, বিশাল নাটমণ্ডপ, আচার্য ভবন এইসব তৈরি হয়। এই পরের কাজগুলো কে করেছিলেন? এই কাজগুলো শ্রী শ্রী দাদার নির্দেশে খুব দক্ষতার সাথে রূপায়ণ করেছিলেন ওনারই খুব স্নেহের পাত্র শ্রদ্ধেয় কামিনীকান্ত ডেকা। অর্থাৎ গুয়াহাটি মন্দির প্রতিষ্ঠা ছিল একটা শুরু, একটা মাইল ফলক। প্রথম সৎসঙ্গ মন্দির হিসেবে এটা শুধু অসম বা উত্তর পূর্বাঞ্চল নয়, সারা বিশ্বে সৎসঙ্গের প্রসারে একটা বিরাট প্রেরণা জুগিয়েছে। একদম তাই। ১৯৩৪ সালে একটা ভাবনার বীজ পোতা হয়েছিল, আর ১৯৭৫-এ সেটা একটা মহীরুহে পরিণত হল। এই ৪১ বছরের লম্বা সফরটা শুধু ইট পাথরের গল্প নয়, এটা হলো বিশ্বাস, ত্যাগ, অজস্র মানুষের মিলিত চেষ্টা আর একটা দিব্য নেতৃত্বের জীবন্ত ইতিহাস। এই যাত্রাটা এটাই প্রমাণ করে যে ইষ্টের প্রতি যদি টান থাকে, একতা থাকে আর কাজের প্রতি নিষ্ঠা থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজ আমরা গুয়াহাটি সৎসঙ্গ বিহার শ্রীবিগ্রহ মন্দিরের প্রতিষ্ঠার এক অসাধারণ কাহিনী শুনলাম। কিভাবে একটা ছোট্ট ভাবনার বীজ ৪১ বছর ধরে লালিত হয়ে এক বিশাল মহীরুহে পরিণত হল, যা আজ বিশ্বের প্রথম সৎসঙ্গ মন্দির হিসেবে লক্ষ লক্ষ মানুষের কাছে শুধু আশ্রয় নয়, প্রেরণারও উৎস। আর এই দীর্ঘ পথে যে কত মানুষের অবদান আছে, যাদের অনেকের নাম হয়তো আমরা জানিও না বা এই আলোচনায় উল্লেখও করতে পারলাম না। এই আলোচনাটা সেই সব জানা অজানা কর্মীদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি। তাদের সেই নিঃস্বার্থ নিষ্ঠা, ত্যাগ আর সমস্ত প্রতিকূলতাকে জয় করার মানসিকতার কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল। ঠিক। হয়তো আমাদের এটাই ভাবা উচিত যে প্রত্যেকটা বড় সৃষ্টির পেছনে যে এই রকম অসংখ্য নীরব কর্মীর জীবন উৎসর্গ করা থাকে, তাদের সেই কাজের স্পৃহা, সেই নিষ্ঠা, সেটা আজও আমাদের নিজেদের জীবনে নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য কতটা প্রেরণা দিতে পারে, তাই না? একদম। জয় গুরু। জয় গুরু।